আরে রামলাল, এই রোদের মধ্যে আর কত কাজ করবি? এই ঠাটা রোদে কাজ করলে তোর শরীর খারাপ করবে তো। আর কি বা করব বল বন্ধু, কাজ না করলে যে পেটে এক মুঠো ভাতও যাবে না, তারপর যে আমার না খেয়ে মরতে হবে। তুই যত যাই বলিস না কেন, আমার কিন্তু আর ভালো লাগে না তোর এই কষ্ট দেখতে। আর তো তুই এসব কথা, তারপর বল তোর কাজবাজ কেমন চলছে? আমার কাজবাজ সব ঠিকই চলছে। হ্যাঁ, রাজবাড়ির কাজ বলে কথা, তা কি আর খারাপ হতে পারে? তোকেও তো আমি কতবার বলেছি চল যাই একসাথে রাজবাড়ি কাজ করব। তুই নিজেই তো যাস না। চল না বন্ধু, যাই একসাথে কাজ করি গিয়ে। আরে রাজামশাই খুবই ভালো মানুষ, কাউকে কোনোদিনও ঠকায় না। ওখানে কাজে গেলে তোর ভালোই হবে, দেখিস। তুই আর কথা বাড়াবি না, আমি কালই রাজামশাইয়ের সাথে তোর ব্যাপারে কথা বলবো। এই কথা বলে শ্যামলাল পরের দিন সকালবেলায় রাজদরবারে গিয়ে হাজির। কি ব্যাপার শ্যামলাল, তুমি আজ হঠাৎ রাজদরবারে কি মনে করে? আগে রাজামশাই, আমার বন্ধু রামলালের খুব দুর্দিন, তাই আপনার কাছে আমার বন্ধুর জন্য একটা কাজ চাইতে এসেছিলাম। আপনি যদি একটু দয়া করতেন তাহলে আমার বন্ধুর কষ্টটা দূর হতো। তুমি আমাদের পুরনো কাজের লোক বলে কথা, তোমার কথা তো রাখতেই হয়। তোমার বন্ধু যদি সঠিক কাজের মানুষ হয়ে থাকে তাহলে তো তাকে কাজে রাখতেই হবে। তুমি এক কাজ করো শ্যামলাল, তুমি না হয় কাল একবার তোমার বন্ধু রামলালকে নিয়েই আসো, দেখি কেমন কাজ জানে। যদি ভালো লাগে অবশ্যই রাখবো। শ্যামলাল রাজমহলে মালির কাজ করত। সারাদিন কাজ করে দিন শেষে বাড়ি ফিরে যায়। আর পরের দিন সকাল সকাল শ্যামলাল তার বন্ধু রামলালকে নিয়ে বেরিয়ে পড়ে আর গিয়ে পৌঁছায় রাজমহলে। মহারাজ, এই আমার বন্ধু রামলাল, এর কথাই বলেছিলাম আমি আপনাকে। তা কি কি কাজ জানো রামলাল? আজ্ঞে মহারাজ, আমি গরিব মানুষ, চাষবাস করে নিজের পেট চালাই। কলম চালানো বাদে সব কাজই মোটামুটি জানি। বাহ, সে তো খুবই ভালো কথা। তাহলে আজ থেকেই তুমি কাজে লেগে পড়ো, আর বেতনটা না হয় শ্যামলালকে যা দেই তোমাকেও তাই দেবো। এরপর রামলাল আর শ্যামলাল একসঙ্গে কাজ করতে থাকে। এভাবেই কেটে যায় 2 মাস। হঠাৎ একদিন শ্যামলালের কাজে আসতে দেরি হচ্ছে দেখে রামলাল যায় শ্যামলালের বাড়ি আর গিয়ে দেখতে পায় শ্যামলাল অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে। আরে বন্ধু শ্যামলাল, কি হয়েছে তোর? কাজে যাবি না? না রে বন্ধু, আমার শরীরটা আজ ভালো নেই, আজ না হয় তুই একাই যা। এই কথা শুনে রামলাল চলে আসে আর একা একাই মনের দুঃখে কাজ করতে থাকে। এমন সময় মহারাজ বাগিচায় ঘুরতে যায়। রামলাল, আজ্ঞে রাজামশাই। বলছিলাম এখানে একটা গাছ লাগালে কেমন হয় বলো তো? আজ্ঞে রাজামশাই, তা একেবারে মন্দ হয় না। এই জায়গা তো এমনিতেই খালি পড়ে আছে। ঠিক আছে তবে রামলাল, তুমি তাহলে এখানে একটা গাছই লাগিয়ে দাও। এই কথা বলে রাজামশাই ওখান থেকে চলে যায় আর রামলালও গাছ লাগানোর জন্য গর্ত খুঁড়তে থাকে। আরে ইয়ে কি, এটা আবার কি জিনিস? মনে তো হচ্ছে যেন বড় সড়ো লোহার কিছু একটা হবে। আমি না হয় আর একটু খুঁড়েই দেখি এটা কি জিনিস। রামলাল আর একটু খুঁড়তে না খুঁড়তে দেখতে পায় একটি সিন্ধুক। আরে এটা তো একটা সিন্ধুক, দেখি তো এর মধ্যে কি আছে। রামলাল সিন্ধুকটি খোলা মাত্রই দেখতে পায় সিন্ধুক ভর্তি স্বর্ণমোহর। আরে ইয়ে যে সিন্ধুক ভর্তি সোনার মোহর, রাজামশাইকে তো খবর দিতে হয় তাড়াতাড়ি। মহারাজ, তাড়াতাড়ি চলুন, বাগানে গর্ত খুঁড়তে গিয়ে একটি সিন্ধুক পাওয়া গেছে। আরে রামলাল, এই সিন্দুক তো আমার পূর্বপুরুষের। আমার বাবা আমাকে এই সিন্দুকের কথা বলে গেছে। আমি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রামলাল। বলো তোমার কি চাই? তুমি চাইলে এখান থেকে কিছু মোহরও নিতে পারো। না না মহারাজ, আমার কিছুই চাই না। আর তাছাড়া এ তো আপনার পূর্বপুরুষের সম্পত্তি, আমি কি করে নিতে পারি? বাহ রামলাল বাহ,
আজ তুমি আমার মন জয় করে নিয়েছো। তোমার মতো লোভহীন আর সৎ মানুষই তো আমার দরকার। আমি আজ থেকে তোমাকে আমার মন্ত্রী বলে ঘোষণা করলাম। আগামীকাল সকালে তুমি রাজ দরবারে আসবে। ওখানে সবাইকে জানিয়ে দেবো তুমি আমার নতুন মন্ত্রী। পরের দিন সকালে রাজদরবারে সবাই এসে হাজির হয়। শোনো সবাই, আজ থেকে তোমাদের নতুন মন্ত্রী রামলাল। আরে সৈনিক ভাই, আমার বন্ধু রামলাল কোথায়? আমি যে তাকে বাগিচায় দেখতে পেলাম না। তোমার বন্ধু আর রাজবাড়ির কাজের লোক নেই, সে এখন মন্ত্রী হয়ে গেছে। তাই নাকি? আমার বন্ধু এখন মন্ত্রী হয়ে গেছে। আমাকে একটু ভেতরে যেতে দাও সৈনিক ভাই। আমার বন্ধুকে না দেখা পর্যন্ত আমার আর ভালো লাগছে না। না না, এখন রাজদরবারে ঢোকা বারণ আছে। রাজদরবারে রাজামশাই বৈঠক বসিয়েছে। যাও তুমি গিয়ে তোমার কাজ করো গে। সৈনিকের কথা শুনে শ্যামলাল মনে কষ্ট পেয়ে ওখান থেকে বাগানের দিকে চলে যায় আর বাগানে গিয়ে একা একা মনের দুঃখে কাজ করতে থাকে। সারা দিন কাজ করলেও কাজে মন লাগে না তার, শুধু রামলালের কথা মনে পড়তে থাকে। সৈনিক মশাই, যাও মন্ত্রী মশাইকে বাড়িতে দিয়ে এসো। রাজা মশাই আদেশ দিতে সৈনিক রথ নিয়ে হাজির হয়। এর মধ্যে শ্যামলালও ওইখানেই আসেন। আরে বন্ধু রামলাল, তুমি তো দেখছি মন্ত্রী হয়ে গেছো। দেখে খুব ভালো লেগেছে। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা। তুমি আরো বড় হও বন্ধু। বন্ধু, তুমি যদি কিছু মনে না করো তবে আমি কি তোমার সাথে রথে বসে যেতে পারি? আরে না না শ্যামলাল, তুমি এ কেমন কথা বলছো? এই রথ শুধু রাজা আর মন্ত্রী মশাইয়ের জন্য। এই কথা শুনে শ্যামলাল দুঃখী হয়ে যায় আর শ্যামলালকে দেখে রামলালও দুঃখ পায়। আর তখনই সৈনিক মন্ত্রী মশাইকে নিয়ে ওখান থেকে চলে যায়। শ্যামলালও তখন মনে মনে ভাবে, একজন মন্ত্রী আর একজন কাজের মালির কখনো মিল হতে পারে না। তাই সে বন্ধুর প্রতি আর কোনো আশা না রেখে আবার আগের মতোই একা একাই কাজে আসতে থাকে। কাজে এসে শ্যামলাল দেখতে পায় বাগানের একটি বড় গাছ কেমন যেন শুকিয়ে গেছে। আরে এ কি? গাছটি হঠাৎ কি করে শুকিয়ে যাচ্ছে? এই খবরটি তো রাজামশাইকে দেওয়া দরকার, নইলে আমাকেই আবার কাজ থেকে বের করে দেবে। এই বলে শ্যামলাল তাড়াতাড়ি মহারাজের কাছে গিয়ে সব কথা খুলে বলে। কিন্তু শ্যামলাল, এটা কি করে সম্ভব? এত বড় গাছ হঠাৎ করে কি করে শুকিয়ে যায়? হতে পারে মহারাজ, কারণ আমার ফসলও একবার ঠিক এমন ভাবেই শুকিয়ে গিয়েছিল। তা এর কি কোনো উপায় নেই মন্ত্রী মশাই? আছে মহারাজ, আছে, তবে একটু কঠিন বটে। আমাদের গ্রাম শেষে যে জঙ্গলটি আছে, ওই জঙ্গলেই একটি কথা বলা গাছ আছে। একমাত্র সেই গাছটি বলতে পারবে এই রোগের ঔষধ। ঠিক আছে, তাহলে আর দেরি কিসের? জঙ্গলের দিকে এগোলেই তো হয় নাকি? না মহারাজ, একটু সমস্যা আছে। ওই গাছটি আবার বেশ অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে। উত্তর দিতে পারলে তবেই উপায় বলবে সে, আর উত্তর দিতে না পারলে ওখানেই বন্দি করে রাখে। বাহ, তবে তো বেশ ভালোই হলো। আমরা এতদিন রামলালের বুদ্ধি দেখেছি, এবারে আমরা শ্যামলালের বুদ্ধি দেখব। মহারাজ, আপনি যদি আজ্ঞা দেন তবে আমিও শ্যামলালের সঙ্গে যেতে চাই। আরে না না মন্ত্রী মশাই, আপনি এত কষ্ট করতে যাবেন কেন? বাড়িতে আরো তো অনেক কাজের লোক আছে নাকি? আর তাছাড়া এই সামান্য কাজ শ্যামলাল একাই করতে পারবে। এই বলে রাজামশাই শ্যামলালকে একা একাই যেতে আদেশ করে। আর এইদিকে রামলাল তখন চিন্তায় পড়ে যায় তার বন্ধুর জন্য। শ্যামলালের ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে যেতে হয় জঙ্গলের দিকে। হে ভগবান, এখন আমি কোথায় খুঁজে বেড়াবো ওই কথা বলা গাছ? এই কথা বলতে না বলতেই কথা বলা গাছটি মাথা বের করে কথা বলতে থাকে। কি ব্যাপার, তুই যেন আমার খোঁজ করছিস মনে হচ্ছে। আগে হ্যাঁ বৃক্ষদেব, আমার খুব বিপদ। আমাকে সাহায্য করুন দয়া করে। তোর আবার কিসের বিপদ শুনি? আগে বৃক্ষদেব, আমার মহারাজের বাগিচার বড় গাছটি শুকিয়ে যাচ্ছে। গাছপালা বাঁচানোর একটি উপায় বলুন দয়া করে।
উপায় আমি বলতে পারি, তবে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে, আর যদি তুই উত্তর দিতে না পারিস তবে তোর বন্দী হতে হবে। কোন প্রশ্নের উত্তর দিতে হবে আমায়? বলতো তবে এমন কি আছে যা আমরা দেখতে পারি কিন্তু ধরতে পারি না? কি ব্যাপার, তোকে দেখে তো যেন মনে হচ্ছে তুই আমার প্রশ্নের উত্তর জানিস না। আজ্ঞে বৃক্ষদেব, আমি তো এই প্রশ্নের উত্তর জানি না। তাহলে তো তোকে এবার বন্দি করতে হয়। এই বলে গাছটি তখন শ্যামলালকে বন্দি করে রাখে। আর ওইদিকে শ্যামলালের বন্ধু রামলালও বুদ্ধি খাটাতে থাকে কিভাবে সে শ্যামলালের কাছে যাবে। মহারাজ, আজ আমার শরীরটা তেমন ভালো লাগছে না, আজ আমি একটু আরাম করতে চাই। ঠিক আছে মন্ত্রী মশাই, যান তবে আপনি একটু আরাম করে নিন। আরাম করার নাম করে রামলাল পেছনের দরজা দিয়ে লুকিয়ে বেরিয়ে পড়ে আর চলতে চলতে পৌঁছায় সেই কথা বলা গাছটির কাছে। কথা বলা গাছটির কাছে গিয়ে দেখতে পায় তার বন্ধু শ্যামলাল ওখানে বন্দি হয়ে আছে। হে বৃক্ষদেব, আমার বন্ধু খুবই ভালো মানুষ, ওকে মুক্ত করে দিন দয়া করে। আমি তোর বন্ধুকে ছেড়ে দেব যদি তুই আমার দুটি প্রশ্নের উত্তর দিতে পারিস। কি প্রশ্ন বৃক্ষদেব? বলতো দেখি, এমন কোন জিনিস যা আমরা দেখতে পাই কিন্তু ধরতে পারি না? আজ্ঞে বৃক্ষদেব, আপনার এই প্রশ্নের উত্তর হলো স্বপ্ন। মানুষ স্বপ্ন দেখতে পারে কিন্তু ধরতে পারে না। বাহ, তোর মাথায় তো বেশ বুদ্ধি আছে দেখছি। ঠিক আছে, তবে পরের প্রশ্নটির উত্তর বলতো দেখি। আমি এক আলবেলা জাদুঘর, আমি কাটি কালো ঘাস, রাজা মন্ত্রী সিপাহী সবাই আমার কাছে বস। যদি বলি মাথা নিচু করে সে মাথা নিচু, যদি বলি মাথা উঁচু করে সে মাথা উঁচু, বলতো কি? হে বৃক্ষদেব, আপনার এই প্রশ্নের উত্তর হলো নাপিত। নাপিত ভাইয়ের কাছে গিয়ে সবাই বস। সে যদি বলে মাথা নিচু করতে তবে মাথা নিচু করতে হয়, আর যদি বলে মাথা উঁচু করতে তবে মাথা উঁচু করতে হয়। বাহ, আমি তোমার বুদ্ধিতে মুগ্ধ হয়েছি। নাও, আমি তোমার বন্ধুকে মুক্ত করে দিলাম। আর বাগিচায় গিয়ে ওই গাছটিকে বলবে, হে বৃক্ষদেব, তুমি তাড়াতাড়ি সুস্থ হও, আমি তোমাকে কাঞ্চন বনে নিয়ে যাব।